আমি মাছ চাষ করে আজকে প্রথম মাছও বিক্রি করা শুরু করলাম। এটা আপনার জীবনের প্রথম মাছ বিক্রি? এটা আমার মানে প্রথম মাছ বিক্রি। আগে থেকে মাছের চাষ করেছি আমি। সেগুলো নন কমার্শিয়াল, হয়তো খাওয়া টাওয়া এগুলো করি নাই, কিন্তু এবার মাছের উদ্যোগটা আমি নিয়েছি এই বছর থেকে। মোটামুটি আজকে প্রথম মাছের ভিডিওটাও ভাইরাল নিল। তো মাছ মোটামুটি আমি সন্তোষজনক মাছ পেয়েছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেশিনটা পাওয়ার পর থেকে আমি আজকে 4টা মাস 4.5টা মাস আমি মাছ নিয়ে একটু টেনশন মুক্ত ছিলাম আর কি। প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এয়ারেটরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে আমি বিভিন্ন দেশ থেকে এয়ারেটর আমদানি করে সমগ্র বাংলাদেশে বিক্রি করে থাকি। সেটারই ট্যুর প্রোগ্রাম হিসেবে এবং সেইটার ধারাবাহিক হিসেবে আমরা আজকে এসেছি নাটোরের বোরাইগ্রাম উপজেলা জোনাইল ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে আমাদের সোহেল ভাই। উনি একজন তরুণ উদ্যোক্তা। আমরা যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, এইখানে আমি একটা ওয়েব মেশিন দিয়েছি, যেটাকে বলা হয় ওয়েব ফিক্সার, মাদার অফ এয়ারেটর ইন দ্য পন্ড, আমি আমার ভিডিওতে বলে থাকি। এই পুকুরে উনি কি ধরনের মাছ চাষ করছেন এবং এই মাছ চাষে ওনার আসলে কমেন্টসটা কি ফলাফল, এবং আমাদের মেশিনটা আনার বয়স কতদিন হয়েছে, মেশিনটা কেমন চলছে, এবং উনি এই সিজনের যে 6 মাসের একটা স্লট চালিয়েছেন সেইটাতে আজকে এই পুকুরে মাছ ধরার যে ভিডিও, সেটাও আমাদের এই মাছ ধরা ভিডিওটাও এই চ্যানেলে থাকবে। এবং আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এই সোহেল ভাইয়ের কাছ থেকে যে এই পুকুরটার এরিয়া কত, উনার নাম কি, এবং উনি আসলে মাছ চাষে কেন এসেছিলেন, এবং এই পুকুরে কি পরিমাণ মাছ উনি ছেড়েছিলেন। ভাই, আপনার নামটা একটু বলবেন। আমি মোহাম্মদ সোহেল রানা, আমি নাটোর জেলা বোরাইগ্রাম থানা জোনাইল ইউনিয়ন। আপনার এই পুকুরের এরিয়া কত? আমার এইটা যেটা ভিডিও চলছে এটা 9.5 বিঘা। এই 9.5 বিঘা পুকুরে আপনি কতদিন যাবত মাছ ছেড়েছিলেন এবং কি কি মাছ এখানে? আমি 8 মাস হচ্ছে মোটামুটি মাছ ছাড়া, চাষের জন্য মাছটা এখানে ছাড়ছি 8 মাস হচ্ছে। তো এই 8 মাসে রুই, কাতলা, সিলভার, বিকেট, ভালো ওজন হয়েছে। কালীবাউস আছে, কালীবাউস আছে, কালীবাউস আছে, মৃগেল আছে, মৃগেল আছে, এবং আপনি ব্লাড কাপ আছে, গ্লাস কাপ আছে, গুলশা আছে। গুলশা কি সাইজের ছেড়েছিলেন? গুলশা ছেড়েছিলাম ওই কেজিকে 4000। 1 কেজিতে 4000 পিস। কতগুলো মাছ ছাড়ছিলেন? মোটামুটি 47,000, মানে মোটামুটি 4.5 লাখের মতো। 2 লাখ। এই মাছগুলো আপনার কি সাইজ এখন হয়েছে বলে আপনি মনে করেন? এখন মোটামুটি 50টা কেজি, 1 কেজি 50টা সাইজ হয়েছে। আচ্ছা, আপনার এই পুকুরে রুই ছিল কতগুলো? রুই প্রায় 3000 রুই ছিল। আর সিলভার? সিলভার ছিল 400। ব্রিগেড? ব্রিগেড ছিল কম, 120-25টার মতো ব্রিগেড ছিল। কাতলা? কাতলা আছে 400। কাতলা আছে 400। আর আপনার এটা উপরের স্তরে, মাঝের স্তরে, নিচের স্তরে আপনার মৃগেল কতগুলো আছে? ওইটা 80-90 পিসের মতো আছে। আর আপনার কালীবাউস? কালীবাউস আছে 250-300। মৃগেল 80-90 পিস এরকম 80। আর আপনার মিরর কাপ, যেটা কার্ফু? কার্ফু যেটা মানে যেটা ব্লাড কাপ? না, আপনার জাপানি রুই, যেটা জাপানি রুই। জাপানি রুইটা একটু কম আছে, 70-75 পিস। আচ্ছা, আপনার যে পুকুরে রুই ছাড়ছিলেন 3200 পিস, এই 3200 পিস দিয়ে আপনার ছাড়ার সময় সাইজ কত ছিল? 400, 350, 400 এরকম। কেজিতে আপনার 3টার মতো, 3টার একটু উপরে এরকম। তো এখন আমরা যে মাছটা ওজন আপনার এই ভিডিওতে দেখাবো, সেখানে আমরা দেখলাম 12 পিসে 22 কেজি, 25 কেজি, 800, 23 কেজি এরকম হচ্ছে। তার মানে আমাদের এই মাছগুলো 1 কেজি 900 বা কোনোটা 2 কেজির উপরে গেছে। 400 পিস মাছ, এটার বয়স কত? 6-7 মাস এরকম। 7 মাসের মতো চলে। কিন্তু আপনি কি মনে করেন যে এটাতে আপনার কোনো ত্রুটির কারণে গ্রোথ হ্যাম্পার হয়েছে এরকম? ত্রুটি প্রথম অবস্থায় যাই ছিল, পরে এই মেশিনটা আমি সেট করার পরে মোটামুটি আর পুকুরে আমি আর ত্রুটি পাই নাই। মেশিনটা সেট করার বয়স কতদিন হলো আমাদের কাছ থেকে? 4 মাস। 4 মাস হলো। কিন্তু এটা আপনার প্রথম যে 3 মাস ছিল, সেই 3 মাসে আপনার যে ত্রুটিটা ছিল, মাছ কি হতো? ভাসতো।
মাছ ভাসতো, মাছটি একটু টেনশনে ছিল, গ্যাস হয়তো মাছের যে একটু আবহাওয়া খারাপ হলে পারে আপনি মাছ ভাসি উঠতো। এসে দেখা যায় মেশিন টেশিন সেট করে অনেক হয়রানির মধ্যে ছিলাম আর কি। অনেক সময় বিদ্যুৎ থাকতো না, সেই সময় আমরা শ্যালো মেশিন এখানে সেট করে শ্যালো মেশিন দিতাম। তো এটা দেওয়ার পরে মোটামুটি আপনার মেশিনটা দেওয়ার পরে আমরা টেনশন মুক্ত ভাবে আর কি পুকুর চাষ। এই মেশিন দেওয়ার পরে আপনাদের পুকুরে কি কখনো মাছ ভাসছে? না, একটা দিনের জন্য মাছ ভাসেনি। কিন্তু এই মেশিন না থাকতে প্রথমে যে চাষটা শুরু করলেন সেই 3 মাসেই আপনারা একটা হ্যাজার্ড পরিস্থিতি, মানে দিন রাত প্রতিটা দিনই মানুষের একটা যন্ত্রণায় থাকা লাগে যায়। কখন মাছ ভাসলো খবর আসলো পুকুর থেকে, তখন মনে করেন যে ভাত পানি খাওয়া তখন হারাম হয়ে যায়, বা ঘুম টুম ভাবির গায়ের উপর দিয়ে লাভ মারবেন না, কোন দিক দিয়ে লাভ মারবেন দৌড়ায়, এটাও আর তখন জ্ঞান থাকে না। এই সমস্যাগুলো থেকে আপনি সমাধান পেয়েছেন। এবং আপনার পানির স্বাস্থ্য বলতে পুকুরে মাছ চাষের যে কালারটা, পানির যে আপনার হলো সবুজ বর্ণের যে কালারটা থাকতো, আপনার প্ল্যাঙ্কটন যেটা ফাইটোপ্ল্যাঙ্কটন, এলগি, জুপ্ল্যাঙ্কটন, এগুলো তো আমি দেখলাম যে আপনাদের পুকুরে এখন এত মাছ থাকার পরেও প্রচুর আছে। এইটার কারণটা এটা আগে দেখা যায় তো আমি প্রতি সপ্তাহে পানি টেস্ট করতাম, তো অনেক সপ্তাহে পানি ওঠানামা করতো, কিন্তু এখন এই মেশিনটা সেট করার পরে পানিটা মানে স্থায়িত্বটাও, নৈতিক স্বাস্থ্য থাকা দরকার, মাছের যে পর্যায়ে পানিটা থাকা দরকার সেটা ইনশাল্লাহ আমি পাচ্ছি। এই 4 মাসে আর কোনো রকম কোনো যন্ত্রণা বা টেনশনের মধ্যে আমি পুকুর নিয়ে বা মাছ নিয়ে নাই। তো আপনি কি মনে করেন যে আগামীর মাছ চাষে আপনার এই পুকুরে আপনি যদি পরিকল্পিত যে মাছটা আপনি ছেড়েছিলেন, আপনি যেমন 3200 পিস রুই দিয়েছেন মাঝের স্তরে, কিন্তু আপনি নিচের স্তরে মাছটা কম দিয়েছেন। মাছ চাষে যেটা প্রবলেম আছে সেটা হলো আপনি যখন এই যে আপনি ক্যাটফিশ মাছটা ছাড়ছেন, এটা হলো মাটি স্তরের মাছ। পুকুরে আমরা জানি যে 3টা স্তর, কিন্তু আপনাদের মাথার মধ্যে এখনো আসে নাই যে আমি মাঝের স্তরে যদি 3200 পিস মাছ ছেড়ি তাহলে আমি নিচের স্তরে, কারণ নিচতলার মাছ কখনো উপরে আসবে না, নিচের স্তরে আমি মিগেল, কালবাউস এবং বিরের কাপ মিলাই বা মিগেল, কালবাউস, বিরের কাপ কম দিয়ে আমি সেইখানে 2000 পিস মাছ দিতে পারবো। এবং উপরের স্তরে আমি 3টা স্তর পাবো, যেমন সিলভার আপনি 400 পিস দিয়েছেন, এইখানে আপনি কত গ্রামের সিলভার দিয়েছিলেন? ওই 3টা কেজি। এই 3টা কেজি সিলভার, যেমন আপনি 9 বিঘা পুকুর আছে, আপনি 200 পিস করে দিল 18 পিস সিলভারও যদি দিতেন, বর্তমান টাইমে যে গ্রোথ পেয়েছেন অল মাছের সেম গ্রোথ পাইতেন। এইটা আপনি সেকেন্ড টিপে ট্রাই করবেন। আমি আবারও আপনার মাছ হারভেস্টিং এ আমাকে ফোন দিলে আমি আসবো। এবং কাতলা আপনি যদি হাফ কেজি করে সাইজ দেন তাহলে 9 বিঘাতে আপনি 400 কাতলা দিতে পারবেন, 400 থেকে 450 কাতলা দিতে পারবেন। আর যদি আপনি 250 দেন তাহলে আরো 1.5 গুণ, মানে 600 দিতে পারবেন। আর 1.5 কেজি করে যদি কাতলা দেন, সেই ক্ষেত্রে আপনার কাতলা কতগুলো ছিল? বড় ছিল প্রায় 140টা, আর ছোট ছিল 250-র মতো। ঠিক আছে, আপনি আরো 100-150 দিতে পারতেন, কারণ আপনার পাশে পুকুর আছে, যদি গ্রোথ একটু কম হয় আপনি ওকে ট্রান্সফার করে আবার মাছটা এখানে পুকুর ক্লিয়ার করার সময় পার করলে সেকেন্ড টাইম আবার আপনি 6-7 কেজি পাবেন। এগুলো আপনাকে মাথায় বহন করতে হবে। দ্বিতীয়ত আপনাকে চিন্তা করতে হবে যে উপরের স্তরে আপনি অবশ্যই পাবদা চাষ করবেন। বিঘাতে মিনিমাম আপনি প্রতি শতাংশে আপনি 2000 পাবদা দিতে পারবেন, অর্থাৎ 2 লক্ষর উপরে পাবদা আপনি প্রতি শতাংশ যদি 2000 পাবদা দেন তাহলে দেখা যাবে যে আপনি 60,000 অর্থাৎ 4.5 লাখ পাবদা আপনি এখানে দিতে পারবেন। এবং এই পাবদাটা আপনি 30টা কেজি থেকে ধরা শুরু করবেন, 15টা কেজি পর্যন্ত ধরবেন। তাতে কি হবে, আপনার এই ব্যাংকের কিস্তির লোন পাওয়ার মতো আপনার পুকুর থেকেই আপনি বিনা সুদে বিনা পরিশোধ করার এককালীন একটা টাকা আপনি ওখান থেকে 3 মাস 4 মাস পর থেকেই পাইতে শুরু করবেন। এবং আপনি এইভাবে করলে কি হবে, প্রত্যেকটা স্তরে যদি মাছ থাকে তাহলে প্রত্যেকটা স্তরে যে জৈবিক খাবারগুলো তৈরি হয়, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন, এলগিগুলো মাটির নিচে, মাটির উপর থেকে পানি থেকে শুরু করে সাজানো আপনার উপরের স্তর পর্যন্ত থাকবে। প্রত্যেকটি স্তরে যদি খাবার কনজিউমেশন না করা হয় তাহলে সেই পুকুরগুলোতে যদি ইরিগেশন না থাকে তাহলে তো প্রতিদিন মাছ ভাসবে। আর ইরিগেশন থাকলে কি হয়, ওই খাবারগুলো নষ্ট হলে আপনারা যেহেতু লং টাইম মেশিন চালান, এটা মিনিমাম হয়তো প্রতিদিন 7-8 ঘন্টা রাত্রে মেশিনটা চালান, সেই ক্ষেত্রে ওইটাকে ঘূর্ণায়ন গতি সৃষ্টি করে এই ইরিগেশন মেশিনে আপনার যে খাবারগুলো নষ্ট হচ্ছে সেগুলোকে আবার রিভাইজ করতেছে, সেই খাবারগুলোকে আবার পুনরায় ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনে রূপান্তর করছে।
যত ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি তৈরি হবে তত জুপ্ল্যাঙ্কটন টিকে থাকার ক্ষমতা পাবে, কারণ ফাইটোপ্ল্যাঙ্কটন এলগি খেয়ে জুপ্ল্যাঙ্কটন বেঁচে থাকে। আর এরা আবার মারা যায়, এরা আবার বর্জ্য হয়, এরা আবার পুকুরের ধারে আসলে এরা টক্সিসিটি রূপান্তরিত হয়। এয়ারেশন না থাকলে এগুলো আপনার বিষক্রিয়া হয়, এগুলো মাছ অনেক সময় খাইলে সেইটা খাওয়ার কারণেও মাছের আপনার হলো ড্রপসি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের রোগ হয় এবং মাছ মারা যায়। তো আমি মনে করি যে আপনারা যে কোনো একটা পুকুরে, এয়ারেশন পুকুরে আপনার 3টা স্তরে কার্প জাতীয় মাছ, উপরে 30, মাঝখানে 40, নিচে 30, অর্থাৎ আপনি প্রতি শতাংশে যে মাছটা উপরে ছাড়বেন সেইটা মাঝে ছাড়বেন, সেইটা নিচে ছাড়বেন। আপনাদের কাছে এখন একটা জিনিস প্রতীয়মান হয়েছে যে মাঝের স্তরেই রুই মাছটা বেশি ছাড়ের গ্রোথ বেশি হবে, কারণ রুই মাছের জায়গাতে থাকবে, কারণ একটা পুকুরে সব জায়গাতেই মাছ থাকবে। আপনারা যেমন এডিশনাল খাবার পুকুরের প্রয়োজন অনুযায়ী দেবেন। আপনার পুকুরে যত জৈবিক খাবার তৈরি করবেন, যেমন আপনি ফার্মেন্টেশন করতে পারেন, আপনি আটা দিয়ে, লাল চিটা গুড় দিয়ে, আপনি ইস্ট দিয়ে আপনি যত ফার্মেন্টেশন তৈরি করবেন তত জুপ্ল্যাঙ্কটনের পরিমাণ বাড়বে। আপনি যেমন সার দিচ্ছেন, সেগুলো দিয়ে বিভিন্নভাবে আপনি এগুলো করতে পারছেন। তো সব মিলে আমি মনে করি যে আগামী মাস মাসে আপনি একটা পুকুরে করবেন, এবং তখন চাষি ভাইদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করছি। তো আপনি আগামীর মাছ চাষে এই ধরনের আপনাদের মতো চাষিদেরকে উদ্দেশ্যে আপনি এরোটর এবং মাছ চাষের উদ্ভাবনামূলক দু একটি কথা বলে শেষ করবেন বলে আমি মনে করছি। যাই হোক, আমি মাছ চাষ করে আজকে প্রথম মাছও বিক্রি করা শুরু করলাম। এটা আপনার জীবনের প্রথম মাছ বিক্রি? এটা আমার মানে এখানকার প্রথম মাছ বিক্রি। আগে যাই মাছের চাষ করেছি আমি, সেগুলো নন কমার্শিয়াল, হয়তো খাওয়া টাওয়া ওইগুলো করি নাই, কিন্তু এবার যে মাছের উদ্যোগটা আমি নিয়েছি এই বছর থেকে, মোটামুটি আজকে প্রথম মাছের ভিডিওটাও ভাইরা নিল। তো মাছ মোটামুটি আমি সন্তোষজনক মাছ পেয়েছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেশিনটা পাওয়ার পর থেকে আমি আজকে 4টা মাস, 4.5 মাস আমি মাছ নিয়ে একটু টেনশন মুক্ত ছিলাম আর কি। তো আমার আরো পুকুর আছে, আমি ভাইয়ের কাছে মেশিন 3টা নিয়েছি, আমার আরো পুকুর আছে, সামনে হয়তো আমি আরো মেশিন নেবো। এখন টেনশন মুক্ত মাছ চাষ করা ছাড়া হাড়ের সমস্যা ভালো, হাড়ের অবস্থা ভালো থাকবে। এবং আগামীর মাছ চাষে যারা বাংলাদেশে আপনাদের মতো তরুণ উদ্যোক্তা চাষের জন্য এসেছেন, তারা এই ধরনের প্রযুক্তি না করে থাকলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি সকল মাছ চাষিদেরই বলবো যে আপনি এইভাবে যদি মেশিন নিয়ে মাছ চাষ করেন, এরোটর নিয়ে, তাহলে অবশ্যই আপনারা টেনশন মুক্ত থাকবেন আর কেমিক্যাল মুক্ত, মেডিসিন মুক্ত মাছ চাষ করতে পারবেন। আমি এই 4.5 মাস আমি খুব সীমিত পরিমাণ, মেডিসিন না দিলেই নয়, এইভাবে আর কি আমি মাছটা। চুন লবণের ডোজটা নিয়মিত করতেছেন? হ্যাঁ, নিয়মিত করতেছি, ওটা আমি সবকিছুই নিয়মিত করি, তবে মেডিসিনটা একটু আমি কম লাগছে আর কি, না লাগার মতো। এই এরোটর মেশিন পরে পরে পানির কালারটাও মোটামুটি স্থিতিশীল ভাবে থাকছে। তো এই নিয়ে আমি খুব শান্তিতে আছি আর কি এই পদ্ধতিতে মাছ চাষ করি। ধন্যবাদ আমাদের তরুণ উদ্যোক্তা সোহেল রানা ভাইকে তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এবং আগামী মাছ চাষে যারা আছেন তাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে মেডিসিন মুক্ত, কেমিক্যাল মুক্ত, রাসায়নিক মুক্ত আমাদের ভোক্তা পর্যায়ের যে বাংলাদেশের মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি মুক্ত মাছ চাষ সোহেল ভাইয়ের মতো অনেকেই যদি ইরিগেশন প্রযুক্তি, আধুনিক মাছ চাষের মধ্যে দিয়ে শুরু এবং সম্পন্ন করে টেকসই উন্নয়ন প্রযুক্তিতে থাকতে পারে, তাহলেই আমি মনে করি যে এদেশের সকল চাষিরা একদিকে সফল হবে। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সকলের মাছ চাষের সফলতা কামনা করে এই সোহেল ভাইয়ের পুকুর থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোন সোহেল ভাইয়ের মতো পুকুর উদ্যোক্তার ভিডিও দিয়ে আবারও। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।